স্বাগত জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন সিও স্টকে। আজকে আলোচনা করব বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট যেসব পণ্য তৈরি হয় সেটার বাজার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সাথে আছেন হুমায়ুন রশিদ, ব্যবস্থাপনা পরিচালক, এনার্জি প্যাক লিমিটেড। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরেই যে আলোচনাটা শুনছি যে বাংলাদেশে বিদ্যুৎ এখন পর্যাপ্ত পরিমাণে উৎপাদন সক্ষমতা নিয়ে বসে আছে, সেই অনুপাতে চাহিদা নেই। আমরা যদি ওইভাবে গড়পড়তা হিসাবটা দেখি, প্রায় অর্ধেক একটা ব্যবধান রয়ে গেছে। এমন পরিস্থিতিতে আপনারা যারা উৎপাদনের সাথে জড়িয়ে আছেন তাদের আসলে সামনের দিনগুলোতে ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো কী কী? আমি আপনাকে সরাসরি যে কথাটা জানাতে চাই সেটা হচ্ছে, আপনি যদি দেখেন যদি সড়ক যদি না হয় তাহলে কিন্তু গাড়ি চলবে না। আর প্রথম দিন আপনি চিন্তা করতে পারেন না যে রাস্তা ভর্তি গাড়ি চলবে, কিন্তু সড়ক আপনাকে নির্মাণ করতেই হবে। আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে বিদ্যুতিক খাতে, এটা কিন্তু প্রশংসার দাবির আগে। গত 10 বছর কিংবা 15 বছর আপনি যদি দেখেন, বাংলাদেশে এখন প্রায় 22,000 23,000 টোটাল বাংলাদেশের ক্যাপাসিটি এসে দাঁড়িয়েছে, যেখানে 8,000 9,000 মেগাওয়াট জেনারেশন আমরা কনজিউম করছি। এই 8-9,000 মেগাওয়াট যে আমরা কনজিউম করছি, এটা কিন্তু আপনার আমাদের দেশের জন্য আরও বাড়তে পারে, সেই সম্ভাবনাটা আছে। কিন্তু এই যে 22-23,000 মেগাওয়াট যেটা আমরা জেনারেট করছি, এটা যে আপনি যদি বলেন যে সারপ্লাস, আমি সেটা বিশ্বাস করি না। কেন? আমাদের দেশে কন্টিনিউয়াস আমাদের ইনভেস্টমেন্ট আসছে। 100টা ইকোনমিক জোন আসবে। এই ইকোনমিক জোনে যখন একটা ইনভেস্টার্স আসবে আর যখন দেখবে যে বিদ্যুৎ আছে, বিদ্যুৎ পাইতে হইলে আমাকে দৌড় গড়ে যেতে হবে না, আমাকে কোনো জায়গায় ঘুরতে হবে না, তখন কিন্তু একজন বিদেশি কিংবা দেশি ইনভেস্টার্সকে একটা কনফিডেন্স দেবে। ফলে সেটা আমরা দেখেছি গ্লোবাল সিনারিওটা যদি দেখি, আপনি রিজার্ভ মার্জিনের কথাটা বলছেন, 15 বা 20% সব দেশেই মোটামুটি থাকে। এখানে কিন্তু আমাদের প্রায় 45-55 এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। শীতকাল আমরা দেখেছি যে 6,000-এর কাছাকাছি নেমে আসছিল আমাদের সর্বোচ্চ চাহিদা। তো এইটা আসলে আপনার কাছে একটা অসামঞ্জস্যকর পরিস্থিতি মনে হয় কিনা? আপনি নিশ্চয়ই জানেন যে এখন যেমন এই মুহূর্তে ন্যাচারাল গ্যাস সাপ্লাই কিন্তু এখন হচ্ছে না, ওইভাবে হচ্ছে না। ফুয়েল বেসড পাওয়ার প্লান্টের উপরে একটা প্রেশার এসছে। সরকার এই যে পিকিং পাওয়ার প্রজেক্ট কিংবা এই যে এইচএফও ফায়ার যে পাওয়ার প্লান্টগুলো আছে, এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমি বিশেষ করে উত্তরবঙ্গের লোকজনকে বিদ্যুৎবিহীন থাকতে হতো। এখান থেকে সরকার একটা সিকিউরিটি এনশিওর করেছে। সিকিউরিটি সাথে সাথে সরকার কিন্তু এনার্জি ব্যালেন্স করেছে। ন্যাচারাল গ্যাস ফায়ার্ড আপনার কিছু কোল বেস পাওয়ার প্লান্ট আসছে, সাথে সাথে এই এইচএফও বেস পাওয়ার প্লান্ট আসছে। এই তিনটা এনার্জি সিকিউরিটিকে মিক্স করা কিন্তু একটা পজিটিভ ন্যাশনাল সিকিউরিটির জন্য। সরকার এইভাবে অব্লিগেটেড আইপিপি কোম্পানির সাথে যে সরকার কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ, আপনি আমি। কোথায়? আমাদের ইনএফিশিয়েন্ট পাওয়ার প্লান্ট আছে প্রচুর, যেসব পাওয়ার প্লান্টে আপনার এনার্জি প্রচুর অনেক কম। আমরা যতক্ষণ না এই জায়গাটাকে অ্যাড্রেস করছি ততক্ষণ কিন্তু আপনার আর আমার খরচ বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বেসরকারি খাতের যারা উদ্যোক্তা আছেন, আপনাদের আসলে কি মনে হয় যে সামনের দিনগুলোতে এগুলোকে যদি আমরা রিটায়ার করিয়ে ফেলি, সেক্ষেত্রে কি বেসরকারি খাতের কন্ট্রিবিউশনটা আরও বাড়বে কিনা? আপনি যদি দেখেন যে সরকার কিন্তু বেসরকারি এই আইপিপি কোম্পানি যাদেরকে বলি আমরা, এই আইপিপি কোম্পানি অপারেশনের জন্য সরকারকে 8,000 থেকে 13,000 কোটি টাকা বছর ভিত্তিক সাবসিডি করতে হয়। আপনি নিশ্চয়ই জানেন যে সরকারি যে পাওয়ার প্লান্টগুলো আছে, এই পাওয়ার প্লান্টগুলোতে কত টাকা সাবসিডি করতে হয় সরকারকে, আমি জানি না নাম্বারটা। ফলে আপনার এই যে গ্যাস বলেন, তেল বলেন, যেটাই এই দিয়েই আমি পাওয়ার প্লান্টগুলোকে পাওয়ার জেনারেট করি না কেন, পাবলিক সেক্টরের প্রজেক্টগুলোকে এখন অ্যাড্রেস করার সময় এসে গেছে। এদের এফিসিয়েন্সি বাড়াতে হবে এবং এদের পার কিলোওয়াট জেনারেশন কস্ট কমাতে হবে। এফিসিয়েন্সি যদি ইমপ্রুভ করে এসব পাওয়ার প্লান্টের পাবলিক সেক্টরের, তাহলে কিন্তু এই যে কম্পিটিশনটা আছে তখন বোঝা যাবে যে সরকারের কত টাকা ভর্তুকি দিতে হচ্ছে। আমরা ছোট একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরতে চাই। দর্শক দেখছেন সিও স্টক, ছোট একটা বিরতির সময় হয়েছে, সাথেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি সিও স্টকে। আলোচনা করছি বাংলাদেশের বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয় নিয়ে। হুমায়ুন রশিদ, তিনি এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমরা বিদ্যুৎ উৎপাদনের কথা বলছিলাম, এর বাইরেও বিদ্যুতের সরঞ্জাম তৈরিতে আপনাদের বড় একটা অবদান রয়েছে। আমি যতদূর জানি যে এখন দেশের ভেতরে সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার অনেক পণ্যই আপনারা এখানে তৈরি করছেন এবং বিদেশে রফতানির খবরও আমরা শুনেছি। রফতানির বাজারটা নিয়ে একটু যদি বলতেন। একসময় বাংলাদেশের গার্মেন্টস যেমন রপ্তানি করতে একটা চ্যালেঞ্জ ফেস করে আজকে অনেকখানে এগিয়ে গেছে, এই ইঞ্জিনিয়ারিং পণ্য আপনার কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে এই ইঞ্জিনিয়ারিং পণ্য এক্সপোর্ট হবে। ট্রান্সফরমার, এটা কতটা সহজ আসলে, যেখানে গ্লোবাল লিডার মিৎসুবিশি বলি বা জিই বলি বা এবিবি বলি, সেটার সাথে বাংলাদেশি প্রতিষ্ঠান কম্পিট করে কিভাবে আগাবে? এক কথায় বলা যায় এটা খুব কঠিন, আর এক কথায় বলা যায় এটা খুবই সহজ। সহজ বলতে গেলে কি, অন্যান্য দেশ কিভাবে এগিয়েছে, ভারত কিভাবে এগিয়েছে, চায়না কিভাবে এগিয়েছে, তারা গভর্নমেন্ট সাপোর্ট পেয়েছে। সাপোর্টটা কি, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মার্কেটের জন্য স্ট্যান্ডার্ডাইজ করতে হয়, টাইপ টেস্ট করাতে হয়। আমরা কিন্তু এই টাইপ টেস্টগুলো আমাদের নিজেদের খরচে করি, যেটা অত্যন্ত এক্সপেন্সিভ। আমরা ধরেন ভারতে যদি রপ্তানি করতে চাই, ভারতে সিপিআরআই বলে একটা টেস্টিং ল্যাব আছে, ওখান থেকে টেস্ট করাতে হয় যাতে এটা স্ট্যান্ডার্ডাইজড হয়। পৃথিবীর যে কোনো দেশে স্ট্যান্ডার্ডাইজড যদি না হয় তাহলে আপনি রপ্তানি করতে পারবেন না। তো এই জায়গাটাতে সরকার কিন্তু সমর্থন দেয়। আমাদের দেশে এই কালচারটা নাই। আমাদের দেশে সরকার একটা কোর সেক্টর ফোকাসড, এটা হওয়াতে অন্যান্য সেক্টরগুলো প্রায়োরিটাইজড হয় না এই রপ্তানির জন্য, যদিও অপরচুনিটি অনেক আছে। আমাদের দেশে প্রচুর ইঞ্জিনিয়ার আছে, আমাদের দেশে প্রচুর ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট করার মতন অপরচুনিটিস আছে। এখন সরকারকে প্রায়োরিটাইজ করতে হবে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, যাতে আমরা ভবিষ্যতে অন্যান্য দেশে রপ্তানি করতে পারি। আদানির ফিডব্যাকটা কি? আপনার আদানির মতন কোম্পানি আমাদের কাছ থেকে কিনছে, আমরা তাদের স্ট্যান্ডার্ডাইজড ভেন্ডার। আমরা তাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, রিয়েল এস্টেট প্রকল্পের জন্য শুধু না, আমরা ভারতে এবং নেপালে এবং অন্যান্য দেশেও রপ্তানি করছি। তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করেছে, স্টেট অফ আর্ট টেস্ট ফ্যাসিলিটিস তারা দেখেছে। দেখার পর তারা আমাদের ফ্যাক্টরিকে এন্ডোর্স করেছে যে আমরা তাদের অনুমোদিত মানে পণ্য সরবরাহকারী হিসাবে। শুধু এটা না, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে, আমাদেরকে এই পণ্যগুলোর ওয়ারেন্টি দিতে হবেই। ফলে আমাদেরকে সরকারকে পারমিশন দিতে হবে যাতে আমরা ওইসব দেশে সার্ভিস সেন্টার করতে পারি, ওয়ারেন্টি সাপোর্ট যাতে দিতে পারি। যদি এটা সরকার খুব সহজে আমাদেরকে পারমিশন দেয়, তাহলে কিন্তু আমরা বিদেশে যেসব দেশে পণ্য সরবরাহ করব কিংবা রপ্তানি করব, কিংবা যেসব দেশে এই ইউটিলিটিসের পণ্য সরবরাহ হবে, সেসব দেশে কিন্তু আমরা যাতে অতি সহজে মার্কেটটা সহজে ধরা সম্ভব আমরা হবে, বড় আকারে তাদেরকে একটা কমফোর্ট লেভেল দিতে পারি। আরও একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, সিও স্টকের সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সিও স্টকে। আপনারা দেখছেন চ্যানেল 24 সাপ্তাহিক এই আয়োজন। আজকে বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন হুমায়ুন রশিদ, ব্যবস্থাপনা পরিচালক, এনার্জি প্যাক। আবারও স্বাগত জানাচ্ছি। এই যে বৈদ্যুতিক পণ্য নির্মাণ করছি, স্বাভাবিকভাবেই আমাদের অর্থনীতির জন্য একটা বড় অর্জন এটা, কারণ একটা সময় প্রায় শতভাগই আমাদেরকে আমদানি করতে হতো। আমরা যখন বড় আকারে এটা রফতানিতে যাচ্ছি, আমাদের তো প্রায় শতভাগ র মেটেরিয়ালই আসলে বাইরে থেকে আনতে হচ্ছে। এইগুলোকে ভ্যালু অ্যাড করে আবার বাইরের বাজার ধরা, এটা কতটা সহজ? এটা কঠিন কিছুটা, বাট এই কঠিনকে তো ওভারকাম করে গার্মেন্টস উঠে আসছে না। গার্মেন্টসে এখন আমরা কিন্তু ভ্যালু এডিশনের হারটা বাড়াতে পেরেছি। নিটওয়ারে আমরা এখন অলমোস্ট 90%, ওভেনও আমাদের ডে বাই ডে বাড়ছে, বাট ইলেকট্রিক পণ্য তো আসলে সেরকম কিনা। আমাদের শুরু করতে হবে। আমরা যেমন ক্যাবেলে এখন অনেক কিছু ভ্যালু অ্যাড করা শুরু করেছি। কপার আমাদের দেশে আমদানি হচ্ছে, র ম্যাটেরিয়াল হিসেবে প্রসেস হচ্ছে। আমাদের দেশে ট্রান্সফরমারে কিন্তু স্টিল আসে, স্টিল আমাদের দেশে তৈরি হয় না। আমাদের সিআরজিও আসে, ইম্পোর্ট করতে হয়। এটা সারা পৃথিবীর সব ট্রান্সফরমার কান্ট্রিগুলোই অলমোস্ট ইম্পোর্ট করে। জাপানে র ম্যাটেরিয়াল নাই, কিন্তু জাপানে ফিনিশ গুডস এক্সপোর্ট করছে। আমাদের দেশে র ম্যাটেরিয়াল আমদানি করে আমরা এটাকে সাকসেস স্টোরিজ দেখাতে চাচ্ছি। কেন দেখাতে চাচ্ছি? যে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট করার মতন আমাদের ক্যাপাসিটি আছে, আমাদের ক্যাপাবিলিটিস আছে। আমরা কিন্তু
এই জায়গাটাকে যদি ফোকাস করতে চাই, সেই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সরকারি কিছু সাপোর্ট লাগবে। কী ধরনের সাপোর্ট? সেটা হচ্ছে খুব সহজভাবে আমরা যাতে এটাকে টাইপ টেস্ট করাতে পারি। এটাকে সরকার যদি এই পণ্যগুলোকে সহজে বাংলাদেশি পণ্যগুলোকে কিনলে সরকার কিন্তু ওয়ারেন্টি সাপোর্ট সবচেয়ে বেশি পাচ্ছে। আপনি যদি দেখেন, এই যে সম্প্রতি অনেক আমদানিকৃত সাবস্টেশনসে দুর্ঘটনা ঘটেছে। হতে পারে এটা গ্রিডের ফেইলিওর, হতে পারে এটা ট্রিপ করে নাই কোনো ব্রেকার্স, আমি সেসব কথায় যাচ্ছি না। কিন্তু এটা যে ওয়ারেন্টি সাপোর্ট, এটা পেতে কিংবা ইন্স্যুরেন্স যদি করতে হয়, ইন্স্যুরেন্সের ক্লেম পেতে সরকারকে কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। এটা যদি স্থানীয়ভাবে কিনতো, স্থানীয়ভাবে তারা সার্ভিস সাপোর্টটা পেত, এক। 2 নম্বর হচ্ছে ওয়ারেন্টি সাপোর্টটা পেত, 2। 3 নম্বর হচ্ছে রিপ্লেসমেন্ট ট্রান্সফরমারটা জনগণের স্বার্থে স্থানীয় উৎপাদনকারীর কাছ থেকে খুব সহজে সহজলভ্যভাবে পেত। এই জিনিসটাকে সরকারকে অ্যাড্রেস করতে হবে, তাহলে দেশে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে। নিশ্চয়ই। সেটা এই যে সরকার লোকাল পণ্য নিচ্ছে না, ইম্পোর্ট করছে, বা আমরাও ইম্পোর্ট করতে গিয়ে অনেক সময় অন্যান্য পণ্যের সাথে কম্পেয়ারের চ্যালেঞ্জে পড়ে যাচ্ছি। আসলে আমাদের পণ্য কতটা মানসম্মত, যেগুলো এবিবি বা জি বা মিৎসুবিশির সাথে কম্পিট করতে পারে? আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমাদের পণ্য কেন যখন আমরা আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে চাই, জিকে কিংবা এবিবি কিংবা স্নাইডার যে কোনো কোম্পানিকে তাদের যে স্ট্যান্ডার্ডাইজড মিট করতে হয় সে দেশের জন্য, আমাদেরকেও ওই স্ট্যান্ডার্ড মিট করতে হয়। এটা টাইপ টেস্ট পাস করতে হয়। এই টাইপ টেস্ট না, যদি আপনি টাইপ টেস্টেড না হয়, তাহলে কিন্তু আপনি পণ্যটা ওই দেশে বিক্রি করতে পারবেন না। আমাদের পণ্যটা জি কিংবা অন্যান্য যে কোনো মানের সমতুল্য, সে ব্যাপারে কোনো মানে সন্দেহ নাই। এর জন্যই তো আমাদের টাইপ টেস্টেড আমরা ইকুইপমেন্ট বানাই বলেই আমরা বিক্রি করতে পারছি আন্তর্জাতিক বাজারে। জি, আমাদেরকে শেষ করতে হবে। ছোট করে জানতে চাইব যে করোনাকালে একটা বড় ধাক্কা স্বাভাবিকভাবে পুরো অর্থনীতির জন্যই ছিল। আপনি সংগঠনের সাথে সরাসরি জড়িত ছিলেন, ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ব্যবসায়ীদেরকে রিপ্রেজেন্ট করেন। আপনার অভিজ্ঞতাটা ছোট করে যদি একটু বলতেন। রেজিলেন্ট জাতি আমরা, অত্যন্ত আমাদের এখানে অনেক ইয়াং জেনারেশন আছে যারা কিন্তু ভয় পায়নি। সরকার সমর্থন দিয়ে গেছেন, যেভাবেই দিক দিয়েছেন সরকার সমর্থন দিয়েছেন অর্থনৈতিকভাবে, এটা কিন্তু ধন্যবাদের সরকার দাবি করতে পারেন। আমাদের উৎপাদন বন্ধ হয় নাই, আমাদের ফ্যাক্টরি চালিয়েছি, ফলে আমাদের জিডিপি 5-এ আসছে, 6-এ আসবে। আমার বিশ্বাস যে করোনা পরে আমরা কিন্তু ঘুরে দাঁড়াবো, খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে আমাদের বেশি সময় লাগবে না। আমাদের সরকার যে 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 এই করোনার সময় যে সিদ্ধান্তটা নিয়েছিলেন রাজনৈতিকভাবে, সেটা কিন্তু পজিটিভ সিদ্ধান্ত ছিল বলে আমি বিশ্বাস করি। ফলে শিল্পের প্রতি কোনো রকম আমাদের উৎপাদনে কোনো ব্যাহত হয়নি, এক। 2 নম্বর হচ্ছে সাপ্লাই চেইন কিন্তু স্টেবল ছিল, খাদ্যের অভাব হয়নি। 2, ওষুধ সরবরাহ ঠিক ছিল। আইটি যারা বেশ ব্যবসা করে তাদের ব্যবসা প্রসার ঘটেছে। আপনার হোম ডেলিভারি সিস্টেম ইমপ্রুভ করেছে। ফলে স্মল বিজনেস কিছুটা এফেক্টেড হয়েছে, আবার কিছু কিছু স্মল বিজনেস ডাইভার্সিফাইড হয়ে গ্রো করেছে। ফলে সরকারের কিন্তু প্রাইভেট সেক্টর যে যে অ্যাটিটিউডটা ছিল, আমি সেই অ্যাটিটিউডটাকে ধন্যবাদ জানাই, যে এটা খুব ভালো একটা অ্যাটিটিউড ছিল। আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের মতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদেরকে সিও স্টক। ভালো থাকবেন সবাই।